ছিনতাইকারীরা তাকে আটকায় এবং তাকে গলায় ছুরি দিয়ে টান দিয়ে তার কাছ থেকে যা ছিল সব কিছু নিয়ে যায়। এই সমস্যাটা লাইফ রিস্কের পর্যায়ে চলে যায়। হয় দিয়ে দিতে হবে, আর যদি কিছু করেন হচ্ছে ছুরি নিয়ে আসবে, হয়তো আপনাকে ছুরি দিয়ে আঘাত করে ওরা চলে যাবে। রাজধানীর সড়কে বেড়েছে ছিনতাই, ঘটছে প্রাণহানিও। ৩০টি হটস্পট চিহ্নিত, সংঘবদ্ধ চক্র ধরতে হিমশিম অবস্থা পুলিশের। ১.৫ বছর পর ক্লাসে ফিরছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুরু হবে সশরীরে পাঠদান। প্রথমবারের মতো ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ। শুষ্ক মৌসুমে সড়কে পানি, খানাখন্দ, বেহাল দশা রাজধানীর নতুন ওয়ার্ডগুলোর। সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়েও নেই নাগরিক সুবিধা, জনপ্রতিনিধিদের উদাসীনতায় ক্ষোভ। বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে ভোলা দুর্গম চরাঞ্চল। পরিবর্তন এসেছে কয়েক হাজার মানুষের জীবনযাত্রায়। ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের আশা। এবং আজ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রতিপক্ষকে সমীহ করছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। খেলা দেখতে অধীর আগ্রহে টাইগার সমর্থকরা। ভোরের সময় সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। রাজধানীর ৩০টি স্থানকে ছিনতাইয়ের হটস্পট হিসেবে চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ। ছিনতাইকারীরা সংঘবদ্ধ হওয়ায় তাদের ধরতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মধ্যরাত থেকে ভোর কিংবা দিনে দুপুরে অহরহ ঘটছে ছিনতাইয়ের ঘটনা। নগরবাসী হারাচ্ছেন মূল্যবান সম্পদ, এমনকি প্রাণহানিও ঘটছে অনেকের। মার্জিয়া মোমোর রিপোর্ট। ছুরি দিয়ে একটা ঘা দিছে আর কি, খুব ব্যথা ছিল। এরপর আমি সেন্সলেস হয়ে ফুটপাথ থেকে রাস্তায় পড়ে যাই। ছিনতাইকারীদের ছুরির আঘাতে গুরুতর আহত ঢাকা কলেজের মাস্টার্স পড়ুয়া রায়হান জানাচ্ছিলেন বিভীষিকাময় সেই দিনটির কথা। পথচারীদের সহায়তায় সেদিন প্রাণে বাঁচলেও আজও বয়ে বেড়াচ্ছেন শরীরের ক্ষত। ৭-৮ জন ছেলে আর কি, কিশোর বয়সের। ওরা আমার আয়সা ধরছে, সব কয়জন ধরছে। ধরবার তোর কাছে যা আছে, এভাবে বলতেছিল যে তোর কাছে যা আছে সবগুলো দিয়ে দিয়ে আমাদের। নগরীতে প্রায় প্রতিদিনই মোবাইল, টাকা পয়সা ছিনতাই করে একটি সংঘবদ্ধ চক্র, যাদের কাছে থাকে ছুরি, চাপাতি সহ ধারালো অস্ত্র। ফুটপাত, গলি কিংবা ফ্লাইওভার, নিত্য নতুন কৌশলে সাধারণ মানুষকে আক্রমণ করছে অপরাধীরা। গত ৩ বছরে ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন ৩৬ জন। হানি ফ্লাইওভার দিয়ে বাইক দিয়ে যাওয়ার সময় তাকে ফ্লাইওভারের উপর কিছু সন্ত্রাসী ছিনতাইকারীরা তাকে আটকায় এবং তাকে গলায় ছুরি দিয়ে টান দিয়ে তার কাছ থেকে যা ছিল সব কিছু নিয়ে যায়। এই সমস্যাটা লাইফ রিস্কের পর্যায়ে চলে যায়, আর বেশিরভাগ ওরা মেয়েদেরকেই বেশি অ্যাট্রাক্টটা করে। হয় দিয়ে দিতে হবে, আর যদি কিছু করেন হচ্ছে ছুরি নিয়ে আসবে, হয়তো আপনাকে ছুরি দিয়ে আঘাত করে ওরা চলে যাবে। পল্টনের ভিতরের যেই রোডগুলো, সেগুলোতে সন্ধ্যা 7টা থেকেই লাইট টোটালি অফ হয়ে যায়। নিরাপত্তা কর্মীরা আরও বেশি করে তাদের সিকিউরিটিটা বাড়িয়ে দেয় আমাদের জন্য, তাহলে হয়তো বা আমরা আরও বেশি ভালোভাবে চলাফেরা করতে পারবো। ঢাকার সিএমএম আদালতে মামলার নথি পর্যালোচনায় দেখা গেছে গত 10 বছরে শাহবাগ, রমনা, মতিঝিল, বাড্ডা, যাত্রাবাড়ি, ডেমরা সহ 15টি থানা এলাকায় ছিনতাই হয়েছে সবচেয়ে বেশি। আর 30টি স্থানকে ছিনতাইয়ের হটস্পট হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের পুলিশ টহল জোরদার করা হচ্ছে, বিশেষ করে আমাদের গোয়েন্দা পুলিশ বিভিন্ন জায়গাগুলিতে টহল আছে। আমি মনে করি যে আমরা এটার বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাব এবং যে মামলাগুলি হয়েছে সেই মামলাগুলি আমরা তদারকি করে এর সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভুক্তভোগী ও নগরবাসীর অভিযোগ, বেশিরভাগ সড়ক ও গলিতে আলোর ব্যবস্থা নেই। প্রধান সড়কের সিসিটিভি ক্যামেরাও অচল। ছিনতাই প্রবণ স্পটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও আলাদা টহলের দাবি বাসিন্দাদের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। জো বাইডেনের পরিবারে এলো নতুন সদস্য। ক্ষমতায় টিকে থাকতে নিজেদের ব্যর্থতা আর অনিয়ম ধামাচাপা দিতেই সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। সাম্প্রদায়িক সহিংসতায় যারা জড়িত তাদের দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। ঢাকা ও চট্টগ্রামে আলাদা আলোচনায় একথা বলেন বিএনপি মহাসচিব সহ কয়েকজন শীর্ষ নেতা।
সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে সারা দেশে নতুন নেতৃত্ব নিয়ে কাজ করছে বিএনপি। উদ্দেশ্য আগামী নির্বাচন সামনে রেখে দল গোছানোর কাজ দ্রুত এগিয়ে নেয়া। তারই ধারাবাহিকতায় দলটির মহাসচিব শনিবার বিকেলে যোগ দেন চট্টগ্রামে বিএনপির কর্মী সভায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে উঠে আসে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা। তিনি অভিযোগ করেন সরকারের ইঙ্গিতেই ঘটছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাদের এজেন্টকে নিয়ে তারা ঘটনা ঘটানোর জন্যই বিভিন্ন রকম সমস্যা তৈরি করে তার দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করাচ্ছ তো তোমরা, এই ঘটনা ঘটাচ্ছ তোমরা, কারণ তোমরা জানো এইসব ঘটনা যদি না ঘটাও তাহলে জনগণ গণতন্ত্রের যে আন্দোলন করবে, তাদের অধিকারের জন্য আন্দোলন করবে, তো ওটাকে ডাইভার্ট করতে হবে, অন্যদিকে দৃষ্টি সরাতে হবে। এদিকে রাজধানীতে আলাদা দুটি আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস দাবি করেন একটি চক্র পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা ঘটিয়ে ফয়দা লুটছে। সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যারা এটা করেছে তাদেরকে খুঁজে বের করে তাদের বিচার দাবি করি। সরকার কর্তৃক সৃষ্ট এই ঝামেলা, পুলিশের কাজ কি? বিএনপি ঠেকানো? এই সমস্ত নোংরামেই ছাড়েন। ক্ষমতা টিকে থাকার জন্য বহু পন্থা অবলম্বন করেছেন। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতা নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশে বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। এদিকে পরিকল্পিতভাবে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করে একটি মহল আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নিতে জড়ো হন সাধারণ মানুষ সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শত শত নেতাকর্মী। এ সময় বক্তারা বলেন একটি মহল দেশকে অশান্ত করতেই এই ঘটনা ঘটিয়েছে। ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সমস্ত বাংলাদেশেই কোনো না কোনো জায়গায় এই ধরনের সাম্প্রদায়িক হামলা করা হয়েছে, যেটা বাংলাদেশের যে ঐতিহ্য তার উপর একটি বড় ধরনের আঘাত। একই দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা। এ সময় বক্তারা শিগগিরই হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। এদিকে পরিকল্পিতভাবে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করে একটি মহল আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত। দাবি জানাচ্ছে যারা এই ধরনের ষড়যন্ত্র করলো, যারা ধর্মের দোহাই দিয়ে আরেক ধর্মের উপর আক্রমণ করলো, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুন, তাদেরকে শাস্তি দিন। শাস্তি আমরা দৃশ্যমান দেখতে চাই। বিচ্ছিন্ন ঘটনা বলে আজ আর উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ বা অবকাশ নেই। একদিকে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে বিনষ্ট করা, অন্যদিকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় অগ্রসরমান উন্নতিকে ব্যাহত করা। সাম্প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া কুমিল্লা, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সাদিয়া আফরিন, সময় সংবাদ। বিভিন্ন সময় সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার ঘটনায় গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে সামাজিক মাধ্যম ব্যবহার করে অপরাধের ধরন বিশ্লেষণ করছে গোয়েন্দা পুলিশ। সেই সঙ্গে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ঢাকা থেকে সারা দেশে চলছে মনিটরিং। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন শিগগিরই আইনের আওতায় আসবে কুমিল্লার সহিংসতায় জড়িতরা। রামু, নাসিরনগর, সবশেষ কুমিল্লার নানিয়ারদিঘি। সামাজিক মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়ানোর বলি হয়েছেন নিরীহ মানুষ। শান্তিপূর্ণ সামাজিক পরিবেশে নেমে এসেছে সহিংসতা, অশান্তি। এমন প্রেক্ষাপটে অপরাধীদের ধরতে এবং এ ধরনের অপরাধ ঠেকাতে শনিবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কঠোর অবস্থানের কথা জানান। গোয়েন্দা পুলিশ জানায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে সারা দেশে মনিটরিং করা হচ্ছে। সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রিউমার করে কিছু জায়গায় কিছু ভাঙচুর করেছে, সেটা আমরা আমাদের এই ঢাকা থেকে আমাদের ডিবি পুলিশ আমরা সেটা নজরদারি রাখছি এবং আমাদের সোশ্যাল সাইবার টিম যেটা রয়েছে ডিবি, এটাও তারা কাজ করছে। আমরা মনে করি যে এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত, যারা বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন গুজব ছড়িয়েছে, তাদেরকে আমরা মনিটরিং করছি এবং তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।
বিভিন্ন সময় সাম্প্রদায়িক উস্কানির ঘটনায় গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে সামাজিক মাধ্যম ব্যবহার করে অপরাধ সংগঠনের ধরন বিশ্লেষণও করা হচ্ছে বলে জানান তিনি। বরিশাল থেকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করেছি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা গুজব ছড়াচ্ছিল। সমস্ত জায়গাগুলিতে আমরা নজরদারি রাখছি এবং আমরা মনে করি এ ধরনের যারা আজগুবি গল্প ছড়াবে, গুজব ছড়াবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে। দেশের সব মন্দির সহ সংখ্যালঘু সম্প্রদায়ের স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্জিয়া মুমু, সময় সংবাদ। করোনার কারণে প্রায় 18 মাস বন্ধ থাকার পর আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস শুরু হচ্ছে। গত 7 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে 5 অক্টোবর কমপক্ষে করোনার 1 ডোজ টিকা নেয়া স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের আবাসিক হলে ওঠার অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে 10 অক্টোবর সব বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয় হল। গত 28 সেপ্টেম্বর ভিসি সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি ও একাডেমিক কাউন্সিল আবাসিক হল খোলার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর গত বছরের 20 মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধ ছিল। এদিকে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রথমবারের মতো দেশের 20টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে আজ। 3 দিনে 3টি গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিনে অনুষ্ঠিত হবে এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা। সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে জানানো হয়েছে 17 অক্টোবর এ ইউনিটের, 24 অক্টোবর বি ইউনিটের এবং 1 নভেম্বর সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া দ্বিতীয়বারের মতো গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে কৃষি ও কৃষি শিক্ষা প্রধান 7টি বিশ্ববিদ্যালয়। দেশে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি নিরাপদ পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি কথা বলেন। কৃষি গবেষণায় গুরুত্ব বাড়ানোর পাশাপাশি কোনোভাবেই যেন উৎপাদন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখার তাগিদ দেন সরকার প্রধান। বর্তমানে বাংলাদেশে মোট খাদ্যশস্য উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 4,53,43,000 মেট্রিক টন। 2020-21 অর্থবছরে রেকর্ড পরিমাণ 2 কোটি টনেরও বেশি বোরো উৎপাদন হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ধান, চাল, সবজি এবং মাছ, মাংস, দুধ, ডিম সহ প্রয়োজনীয় খাদ্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে এক অনন্য অবস্থানে রয়েছে। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ। ভালো উৎপাদনে, ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস 2021। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কৃষি মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, খাদ্য নিয়ে আগামী 2100 সাল পর্যন্ত সরকারের পরিকল্পনার কথা। আমরা সেই 96 সালেই কৃষি নীতি, 1999 নতুন কৃষি সম্প্রসারণ নীতি, 1996 প্রথম করি, এরপর কৃষি নীতি 1999 প্রণয়ন করি এবং গবেষণার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিই। 2021 থেকে 2041 যে প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি সেখানে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব পেয়েছে, যার জন্য ডেল্টা প্ল্যান 2100 আমরা প্রণয়ন করেছি, যেন আমাদের খাদ্য উৎপাদন কোনো মতেই যেন বাধাগ্রস্ত না হয়। কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন সরকার প্রধান। নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি চাহিদাপূর্ণ সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানাই। আরেকটা কথা মনে রাখতে হবে যে আমাদের খাদ্য অপচয়টা কমাতে হবে, অপচয় যেন না হয়। শুধু উৎপাদন বাড়ালে হবে না, সাথে সাথে আমাদের বাজারজাত করাটা, এটার দিকে দৃষ্টি দিতে হবে। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কৃষি উৎপাদন সহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড কোনোভাবেই যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য তৎপর থাকার তাগিদ দেন প্রধানমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। যাতায়াতের সড়ক নেই, রাস্তায় নেই বাতি, উধাও নাগরিক সুবিধা। তবুও নাম তার সিটি কর্পোরেশন। ঢাকার সঙ্গে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোর অবস্থা এমনই বেহাল। গত কয়েক বছরে শুধু মিলেছে জনপ্রতিনিধির আশ্বাস, কাজ কিছুই হয়নি। তবে স্থানীয় কাউন্সিলরের দাবি, অর্থ মন্ত্রণালয়ের টাকা ছাড় না করায়
উন্নয়ন কাজে হাত দিতে পারছেন না তারা। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। অতিবৃষ্টিতে নয়, শুষ্ক মৌসুমে সড়কে থাকে হাঁটু পানি, আর বৃষ্টি হলেই পানির নিচে হারিয়ে যায় 2017 সালে ইউনিয়ন ভেঙে সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া 54 নম্বর ওয়ার্ড। খানাখন্দে ঘেরা এটি তুরাগ এলাকার প্রধান সড়ক। তা নিয়ে দুর্ভোগ সাধারণ মানুষের। স্কুল থেকে অফিসগামী সবারই যেন গলার কাটা এসব সড়ক। পাকা রাস্তা নাই, মাটির রাস্তা। আপনি দেখেন মাটির রাস্তা, নাগরিক কোনো সুযোগ সুবিধা আমাদের নাই। এই নাইগা সব পানি এই যে রাস্তার মাঝে জমে আছে এবং কি বৃষ্টি হইতেছে, এই পানি জমে রয়েছে। পাশি করেন, এটা যে সিটি কর্পোরেশন, এটার কোনো ইয়েই নেই। নতুন যুক্ত হওয়া সিটি কর্পোরেশনের অধিকাংশ সড়কই নেই পিচ ঢালাই, নেই সোয়ারেজ লাইন। প্রায় এই এলাকায় ঘটে দুর্ঘটনা। স্থানীয়রা জানান, দিনের বেলা চলাফেরা সম্ভব হলেও রাতে সড়ক বাতির অভাবে থাকতে হয় নিরাপত্তাহীনতায়। যে কোনো মুহূর্তে একটা লোকে হামলা করতে পারে, যে কোনো মুহূর্তে মানে ছিনতাই করতে পারে। দিনে হোক রাতে হোক পথ চলতে যদি সমস্যা হয়, তো এটা তো একটু আমাদের জন্য একটা অপমানজনক। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের পর দেখা পাওয়া যায় না জনপ্রতিনিধির। বরাবরই মিলেছে শুধুই আশ্বাস। তাই ক্ষুব্ধ স্থানীয়রা নিজেদের অর্থে অনেকেই সারছেন রাস্তার সংস্কারের কাজ। ভোটের সময় তো দেখি কত কাউন্সিলর আসে, রাস্তা হয়ে যেতেছে গা, এই হইতেছে এই হইতেছে। নিজস্ব অর্থায়নে জায়গায় জায়গায় সংস্কার করে আমরা এলাকা চলাচলের উপযুক্ত করে রাখছি। তবে স্থানীয় জনপ্রতিনিধির দাবি, টাকা ছাড় না হওয়ায় ব্যাহত হচ্ছে উন্নয়ন কাজ। 4025 কোটি টাকা যে নতুন 18টি ওয়ার্ডের জন্য এই প্রকল্পের বাস্তবায়নটা আমরা হাতে নিতে পারিনি, কারণ আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে অর্থটা ছাড় হয়নি। নতুন যুক্ত হওয়া এসব এলাকার জন্ম ও মৃত্যু সনদ সহ বিভিন্ন প্রশাসনিক কাজেও দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। খাতা কলমে শুধু সিটি কর্পোরেশন, কিন্তু গত কয়েক বছরে ন্যূনতম উন্নয়নের ছোঁয়া লাগেনি এ এলাকায়। দিনের বেলায় খানাখন্দ সড়ক আর রাতের বেলায় ঘুটঘুটে অন্ধকার, এই নিয়ে এলাকার মানুষের বসবাস। সিটি কর্পোরেশনের আশ্বাস নয়, এ এলাকার স্থায়ী উন্নয়ন চায় এলাকাবাসী। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। স্বপ্ন বুনে এগিয়ে চলছে মেট্রো রেলের লাইন। প্রতিটি স্টেশন ঘিরে থাকবে মাল্টিপল হাব, যেখান থেকে যাওয়া যাবে দেশের যে কোনো প্রান্তে। উত্তরা থেকে মতিঝিল রুটে হবে 3টি স্টেশন প্লাজা। পাশাপাশি ফার্মগেটেও একটি স্টেশন প্লাজা তৈরির পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। স্বপ্ন বুনে এগিয়ে চলছে মেট্রো রেলের লাইন। সেই স্বপ্ন এগিয়েছ বহুদূর। এরই মধ্যে একাধিকবার হয়েছে প্রথম 3টি স্টেশনের ট্রায়াল রান। লাইন 6-এর আওতায় মেট্রো রেল চলবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। সেই পথ বাড়িয়ে এখন কমলাপুরে নেওয়া হয়েছে। এত গেল লাইন 6-এর কাজ। অপরদিকে চলছে লাইন 5-এর কাজ। উড়াল পাতাল মিলিয়ে এই রুটে হেমায়েতপুর থেকে শুরু হয়ে ভাটারায় গিয়ে মিলবে। সেই সঙ্গে মেট্রো রেলের বাকি রুটগুলোর পরিকল্পনাও এগিয়ে চলছে সমান তালে। কর্তৃপক্ষ বলছে, প্রতিটি লাইনই হবে একটি করে মাল্টিপল হাব, যা আশপাশের প্রতিটি রুটে যুক্ত করবে এই স্টেশনের সঙ্গে। এসব স্টেশনে নেমে কেবল রাজধানীর যে কোনো প্রান্তেই নয়, ঢাকার বাইরের যে কোনো জায়গায় যাবার পথ মিলবে। আর লাইন 6-এর হাব হচ্ছে উত্তরা সেন্টার। থাকবে 3টি স্টেশন প্লাজা, সেই সঙ্গে যুক্ত হবে ফার্মগেটও। প্রতিটা লাইনে আমাদের পরিকল্পনা আছে ন্যূনতম একটা করে টিওডি করব। এমআরটি লাইন 6-এর যে টিওডি সেটা আমরা নির্ধারণ করেছি। সেটা হলো উত্তরা যে সেন্টার স্টেশন আছে, তার সেন্টার স্টেশনের পাশে আমাদের ফার্মগেট একটা হাবের মতো, ট্রান্সপোর্ট হাবের মতো। এছাড়া প্রতিটি স্টেশনের ওঠানামার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাড়ানো হচ্ছে স্টেশনের পরিধিও। এমআরটি লাইন স্টেশন গুলো আছে এবং সেখানে যে এক্সিট এন্ট্রি গুলো আছে, সিঁড়ি, লিফট, এসকেলেটর, সেই জায়গাগুলোতে যে স্বাচ্ছন্দ্যে যে যাতায়াত করতে পারে, সেই জন্য আমরা স্টেশনের এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত সুন্দরভাবে একটা স্ট্যান্ডার্ড ফুটপথ আমরা করে দিব। আনুষ্ঠানিকভাবে চালুর আগে প্রতিটি ট্রেনকে বেশ কয়েক ধাপে ট্রায়াল রানে অংশ নিতে হবে। কদিন আগেই ভায়াডাক্টে উঠেছে দেশের প্রথম মেট্রো রেল, আর তাতেই স্বস্তির খোরাক জুগিয়েছে এই রাজধানীবাসীর। অন্তত চোখের সামনে দৃশ্যমান হলো এর অনেকটা অগ্রগতি। এর পরবর্তী ধাপে অর্থাৎ এই ট্রায়াল রানকে আগারগাঁও পর্যন্ত এগিয়ে নিতে এখন সেই প্রস্তুতিতে ব্যস্ত মেট্রো রেল কর্তৃপক্ষ। আসাদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাতিরঝিল রক্ষণাবেক্ষণের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুককে। সংস্থাটির কাছে থাকছে না আবাসিক কিংবা বাণিজ্যিক ভবন নির্মাণে অনুমতি দেওয়ার ক্ষমতাও। ডিসেম্বরের মধ্যে এই দায়িত্ব দেওয়া হচ্ছে সিটি কর্পোরেশনের হাতে। আর হাতিরঝিলের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার কাছে যাচ্ছে সে বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।
রাজধানীর জলাবদ্ধতা নিরসন, পয় নিষ্কাশন ও যানজট দূর করতে 2013 সালে চালু করা হয় দৃষ্টিনন্দন হাতিরঝিল প্রকল্প। অল্প সময়ে নগরবাসীর কাছে বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই ঝিল। তবে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে আবর্জনা ও বর্জ্যে হাতিরঝিলের কালচে পানি ছড়াচ্ছে দুর্গন্ধ, নষ্ট হচ্ছে পরিবেশ। আমরা যদি দেখি আজকে হাতির ঝিল, এখানে কিন্তু কোনো মাছ কিন্তু আমি ছাড়তে পারি নাই। মৎস্য অধিদপ্তরের সাথে যখন কথা বলেছি, আমি বলছি আমার এত সুন্দর লেক আছে, মাছ ছেড়ে দিই আমরা। বললো স্যার এখানে মাছ ছাড়লে কোনো মাছ আর বাঁচবে না। 302 একর আয়তন বিশিষ্ট হাতিরঝিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত। জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ এই ঝিলের দায়িত্ব নিতে এর আগে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল উত্তর সিটি কর্পোরেশন। এ অবস্থায় শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে হাতিরঝিলের রক্ষণাবেক্ষণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় হাতিরঝিলের দায়িত্ব থেকে রাজুককে সরানোর কথা জানান তিনি। আসার সময় আমি পানির যে কালার দেখলাম, আমাকে আমার ড্রাইভার বললো যে স্যার এখানে বাতাস দেওয়া হয়, মাইট বি দেয়ার ইজ অক্সিজেন সাপ্লাই, কিন্তু এই অক্সিজেন দিয়ে তো আপনার এই সমস্ত স্লাসকে পরিষ্কার করতে পারবেন না। এখন আমি এটা নিয়ে আমরা আশা করি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমি বসবো, এটা এভাবে হতে পারে না এবং যারা যে কাজ করার দরকার তাদের কাছে সেই কাজ করতে হবে। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির মেয়র দাবি করেন রাজুক যথাযথ যাচাই বাছাই ছাড়া ভবন নির্মাণে অনুমতি দেয়। বর্তমানে রাজধানীর 90% ভবনেই সেপটিক ট্যাঙ্ক নেই। এ অবস্থায় ভবন নির্মাণে অনুমতি দেওয়ার ক্ষমতা এবছরই সিটি কর্পোরেশনের হাতে আসছে বলে জানান তিনি। আমরা একটি নীতিমালা প্রণয়ন করে মন্ত্রণালয় প্রেরণ করেছি, মন্ত্রণালয় সেটা পর্যালোচনা করছে। আমি আশাবাদী যে ডিসেম্বরের আগেই হয়তোবা আমরা সেটা পেয়ে যাব। পেয়ে গেলে আগামী বছর থেকে আমরা সেই কার্যক্রমটা বাস্তবায়ন করব। অনুষ্ঠানে রাজধানী ঢাকার দুর্বল পয় নিষ্কাশন ব্যবস্থার জন্য ঢাকা ওয়াসার কড়া সমালোচনা করেন দুই মেয়র। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সাবমেরিন কেবলের মাধ্যমে শিগগিরই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা সহ 16টি চরের 40,000 গ্রাহক। ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে চর কুকরিমুকরি সহ সাগরকূলের চরগুলো। আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে পুরো জেলা। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি না রিপোর্ট। নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে জাতীয় গ্রিড লাইন যুক্ত হয়েছে সাগর তীরের চর কুকরিমুকরির ম্যানগ্রোভ বাগানের পাশের উপকেন্দ্রে। সেখান থেকে সবুজ বাগানের বুক চিরে বিদ্যুতের খাম্বাগুলো চলে গেছে হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ গ্রাহকের বাড়ি বাড়ি। কুকরির মতো উপকূলের 8টি ইউনিয়নের প্রায় 10,000 গ্রাহক ইতিমধ্যে সংযোগ নিয়েছেন। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে ভোলাসহ 3 জেলার 9টি উপজেলার 16টি চর বিদ্যুতের আওতায় আনার কাজ চলছে। নদী ক্রসিংয়ে 5টি স্পটে সাবমেরিন কেবল স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। বাকি 2টি স্থানে সাবমেরিন কেবলের কাজ শেষ পর্যায়ে। 1428 কিলোমিটার ওভারহেড সংযোগ লাইনের মধ্যে 1350 কিলোমিটার লাইন নির্মাণ সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে দ্বীপ জেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে পল্লী বিদ্যুৎ সমিতি। আমরা একদিন কল্পনা করিনি যে এই দেশে কারেন্ট আসবে, কিন্তু আসছে কারেন্ট। কলকারখানা বা গার্মেন্টস বা ফ্যাক্টরি যে যা করে ওটা করতে পারবে এমন কারেন্ট দিয়া। সাবমেরিন কেবলের সংযোগের মাধ্যমে অন্ধকার যুগের অবসান ঘটিয়ে উন্নয়ন ও আলোর পথে এগিয়ে চলেছে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। চরাঞ্চলগুলোতে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, সেই উদ্দেশ্যেই আজকে অন্ধকার যুগ থেকে আমরা পরিত্রাণ পেয়ে আমরা আলোকিত কুকরিমুকরি আমরা পেয়েছি। এই মানুষগুলোকে পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে এই মানুষগুলোর সেখান থেকে অর্থনৈতিক উন্নয়নের সাথে তারা সম্পৃক্ত থাকতে পারে। এই বিদ্যুতের মাধ্যমে বিচ্ছিন্ন চরের মানুষের জীবনমানে ব্যাপক পরিবর্তন এসেছে বলে দাবি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তার। অর্থনৈতিক দিক থেকে এই অফ গ্রিড এলাকায় মানে ব্যাপক উন্নতি হচ্ছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি 337 কোটি টাকার এই প্রকল্পটির কাজ আগামী ডিসেম্বরে শেষ হবে। আর সাবমেরিন কেবলে সংযোগ দেওয়া সম্ভব না হয় হাজিপুর, ঢালচর ও চর নিজামের 1350 জন গ্রাহককে সোলার হোম সিস্টেমের মাধ্যমে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। সময় সংবাদ। ঠাকুরগাঁওয়ে কৃষি পণ্য ক্রয় বিক্রয়ের জন্য গড়ে তোলা 6টি কৃষি মার্কেটের একটি পরিত্যক্ত, বাকিগুলো চলে অকৃষি ব্যবসা। এতে বঞ্চিত হচ্ছেন জেলার কৃষকেরা। তাদের দাবি মার্কেটগুলোতে কৃষি পণ্যই যেন বেচা কেনা হয়। ঠাকুরগাঁও থেকে সুমন হোসেনের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট।
নামেই কৃষি মার্কেট, কিন্তু বেচাকেনা হয় অকৃষি পণ্য। অথচ কৃষকদের স্বার্থে সরকারি অর্থায়নে তৈরি করা হয়েছিল পাইকারি এই কৃষি মার্কেটগুলো। ক্রেতা বিক্রেতাদের জন্য ছিল প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা। অবিকৃত পণ্য সংরক্ষণের জন্য ছিল সুপরিসর হিমঘরও। সেগুলোর এখন বেহাল দশা। বলছি ঠাকুরগাঁও জেলার 6টি কৃষি মার্কেটের কথা। সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি কৃষি মার্কেটটি এখন পরিত্যক্ত। আর মাদারগঞ্জ, কালমেঘ, লোহাগাড়া, জাদুরানী, কাতিহার কৃষি মার্কেট দখল করে চলছে ভাঙাড়ি, জিম, ওষুধ সহ অকৃষি ব্যবসা। তাই মার্কেটে ঠাঁই না পেয়ে খোলা আকাশের নিচে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পণ্য নিয়ে বসতে হচ্ছে কৃষকদের। এখানে আসে নির্দিষ্ট জায়গায় একটা বিক্রি করতে পারবে, ভালো দামে বিক্রি করতে পারবে। এটা চালু না থাকার কারণে মনে করেন এই সমস্যাগুলো আর কি কৃষকরা ভুগতেছে। এই সমস্যায় কোটি কোটি টাকা খরচ করে মার্কেট সরকার করছে। এখন এটা না হওয়ার কারণে, মার্কেট চালু না হওয়ার কারণে এই মার্কেটগুলো নষ্ট হয়ে যেতেছে। আমাদের এই মার্কেটগুলো চালু করে দেখ, তাহলে আমরা কাঁচা মাল ব্যবসা করে আমরা শান্তি পাবো এবং আমাদের মালটা নষ্ট হবে না। কিন্তু এখন আমাদের অনেক মাল নষ্ট হয়ে যায়। কৃষি মার্কেটগুলো আবার নতুন করে চালু করার দাবি কৃষি বিভাগের। এটা কৃষি বিপণন অধিদপ্তর এটি দেখাশোনা করেন, তারাই এটা বলতে পারবেন যে এটা আসলে পরবর্তীতে কি তারা পদক্ষেপ নেবেন। কৃষকদের কথা ভেবে মার্কেটগুলো আগের চরিত্রে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন জেলা প্রশাসক। এটার জন্য আমরা খুব দ্রুতই উদ্যোগ নিব, যাতে করে মূল উদ্দেশ্য যেন কৃষকদের উৎপাদিত পণ্য যেন সেখানে বিক্রি হতে পারে। 2007 সালে এনসিডিপি প্রকল্পের আওতায় 13 কোটি টাকা ব্যয়ে ঠাকুরগাঁওয়ের 5 উপজেলায় এই 6টি কৃষি মার্কেট নির্মাণ করা হয়েছিল। সময় সংবাদ, ঠাকুরগাঁও। কিশোরগঞ্জে ভাসমান পদ্ধতিতে বিভিন্ন জাতের সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। বদ্ধ জলাশয়ে কম খরচে এসব সবজির ফলনও হচ্ছে ভালো। বাজারে চাহিদাও রয়েছে বেশ। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য, মোহাম্মদ শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। পানির উপরে মাচায় ঝুলে আছে নানা জাতের শীতের আগাম সবজি, কোনোটা নুয়ে পড়েছে জলে। নৌকা নিয়ে বাগান থেকে সবজি তুলছেন কৃষক। এমন দৃশ্য দেখা মিলবে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায়। কিশোরগঞ্জের কয়েকটি উপজেলায় কৃষি বিভাগের উদ্যোগে শুরু হয়েছে বদ্ধ জলাশয়ে ভাসমান পানিতে বিশেষ পদ্ধতিতে নানা জাতের সবজির আবাদ। কচুরিপানা দিয়ে ছোট ছোট বেড তৈরি করে চাষ হচ্ছে লাউ, কুমড়া, ঢেঁড়স, বরবটি, লাল শাক, ঝিঙা সহ বিভিন্ন সবজি। সার কিংবা কীটনাশক ছাড়াই বছরের প্রায় 6 মাস এ পদ্ধতিতে আবাদ করা যায়। আর পানি শুকিয়ে গেলে কচুরিপানার বেড জৈব সার হিসেবে অন্যান্য ফসলেও ব্যবহার করা যায়। এতে ফলন বেশি হয় এবং বাজারে দামও পাওয়া যায় বেশ। যে কারণে দিন দিন কৃষকেরা ভাসমান পদ্ধতিতে সবজি আবাদে উৎসাহিত হচ্ছেন। 8 বছর যাবত ভাসমান বেডগুলা তৈরি করে শাকসবজিগুলো আমি তৈরি করতেছি। কীটনাশক ছাড়া আপনার ফলন ভালো হয়। 30 থেকে 35, 40, 50 হাজার টাকা বিক্রি হয়। কৃষি বিভাগের সরকারি ভর্তুকির টাকায় বাড়ির পাশের নদী, খাল, বিল ও অনাবাদি বদ্ধ জলাশয়ে কচুরি পানা দিয়ে কৃষকদের বেড তৈরি সহ বিনামূল্যে সবজির বীজ ও নগদ টাকা দেয়া হয়। প্রাথমিকভাবে সীমিত পরিসরে সবজি চাষ শুরু হলেও পুরো জেলায় সম্প্রসারণ করা হবে বলে জানায় কৃষি বিভাগ। জলাবদ্ধ অনাবাদি জমি যেখানে চাষ করার কোনো সুযোগ নেই, সেখানে এসব দিয়ে চাষ করা যায়। কিশোরগঞ্জে গত 3 বছর ধরে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ শুরু হয়েছে। বর্তমানে জেলা সদর, করিমগঞ্জ ও নিকলী উপজেলায় এই পদ্ধতিতে সবজির আবাদ হচ্ছে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। করোনা সংক্রমণ কমে আসায় দেশে বিভিন্ন রুটে যাত্রীবাহী রেল চলাচল শুরু হলেও বন্ধ রয়েছে বেনাপোল ঢাকা রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস। এতে সেবা বঞ্চিত হচ্ছেন ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী ব্যবসায়ীরা। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য, ছবিটা রিপোর্ট। ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতে নিষেধাজ্ঞা অনুসারে গত বছরের 26শে মার্চ বেনাপোল এক্সপ্রেসটি বন্ধ হয়ে যায়। কিছুদিন পর ফের চালু হলেও চলতি বছরের 5 এপ্রিল আবারও বন্ধ হয়ে যায়। বর্তমানে করোনা সংক্রমণ কমে আসায় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারে এই রুটে যাতায়াত বেড়েছে। বেনাপোল রুটেও শুরু হয়েছে পণ্য পরিবহন ও লোকাল ট্রেন চলাচল। কিন্তু বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এখনও চালু না হওয়ায় ঢাকায় আসা যাওয়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। বেনাপোল এবং ঢাকা ট্রেনটা যদি চালু হয় তাহলে ব্যবসায়ী
এবং অন্যান্য পেশায় যারা আছে এদের চলাচলের খুব সুবিধা হবে। বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি যদি চালু হয় তো আমাদের মতো সাধারণ মানুষ উপকৃত হবে। ব্যবসায়িক কারণে প্রতি বছর বেনাপোল এক্সপ্রেসে প্রায় 3 লাখ যাত্রী যাতায়াত করে থাকেন। তাই দ্রুত এই রেল সার্ভিসটি চালুর দাবি সিএনএফ অ্যাসোসিয়েশনের নেতাদের। এই ট্রেন সার্ভিস দুটি যদি চালু হয় তাহলে বেনাপোল বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী সকলের বেশ উপকার হবে। শুধুমাত্র পাসপোর্ট যাত্রী নয়, ঢাকা বেনাপোলের সমস্ত জনগণের জন্য যাতায়াতের ক্ষেত্রে অনতিবিলম্বে রেল চালু করা দরকার। তবে রেল কর্তৃপক্ষ বলছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই দাবি রেলওয়ে কর্তৃপক্ষকে আমি জানিয়েছি, তারা দ্রুত ব্যবস্থা নেবে বলে আমাকে জানিয়েছে। ভ্রমণ নিরাপদ ও সহজ করতে 2019 সালের 17 জুলাই ঢাকা বেনাপোল রুটে বেনাপোল এক্সপ্রেস নামে যাত্রীবাহী রেল সেবা চালু করে সরকার। সময় সংবাদ, বেনাপোল। প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় পটুয়াখালী, তেঁতুলিয়া নদীসহ বিভিন্ন নদ নদীতে চলছে অভিযান। এই মুহূর্তে পায়রা নদীর পাড়ে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি চলেছে তার কাছে। বাদল। ঠিক আছে, এখানে ধন্যবাদ কাজল। চলছে ইলিশের প্রজনন মৌসুম। এই ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সমুদ্র থেকে নদীতে যাতে নির্বিঘ্নে যাতে ডিম ছাড়তে পারে সেজন্য প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং মৎস্য বিভাগ এরা কিন্তু যৌথ অভিযান পরিচালনা করছে। গতকাল রাত থেকে এ পর্যন্ত তারা যৌথ অভিযান পরিচালনা করে। যারা চুরি করে মাছ ধরেছিল মৌসুমী জেলেরা, এদের কাছ থেকে 10,000-এর বেশি, প্রায় 15,000 মিটার মতো কারেন্ট জাল সহ অন্যান্য জাল জব্দকৃত জাল এই যে পায়রা নদীর পাড়ে নিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে জালগুলো পুড়িয়ে দেওয়া হবে। এছাড়া যে কোস্টগার্ডের অভিযান রয়েছে তৎপরতা, কারণ নৌ পুলিশের সাথে কোস্টগার্ড, র্যাব এরাও অভিযান পরিচালনা করতেছে এই পায়রা নদীতে। এই মা ইলিশ রক্ষার জন্য প্রশাসনের যে তৎপরতা সেটি এই পায়রা নদীতে দেখা যায়। তবে এই জেলেদের একটা অভিযোগ রয়েছে, তারা এ পর্যন্ত কিন্তু চাল পায়নি এখনো। তবে এ বিষয়ে আমি পটুয়াখালী যে জেলা মৎস্য কর্মকর্তা আছে তার সাথে কথা বলবো যে এই যে প্রজনন মৌসুম অর্ধেক সময় শেষ হয়ে গেল, এখন পর্যন্ত তারা চাল না পাওয়ার কারণটা কি, এ বিষয়ে আপনি কিছু বলবেন? জি, পটুয়াখালীতে আমাদের অভিযান অব্যাহত আছে। আর এই ভিজিএফ চাউল আমাদের বিতরণ শুরু হয়েছে। আমাদের রিমোট এরিয়া আছে, রাঙ্গাবালি আছে, এরকম রিমোট এরিয়া যেখানে দ্বীপ আছে সেখানে আসলে চাউল পৌঁছাইতে একটু জটিলতা সৃষ্টি হয়েছে। তো চাউল আমাদের বিতরণ শুরু হয়ে গেছে। আশা করতেছি এক সপ্তাহের মধ্যে আমাদের চাউল বিতরণ এটা শেষ করতে পারবো আমরা। আপনি যেমনটা শুনছিলেন যে চাউল বিতরণ অলরেডি শুরু হয়ে গেছে, তবে এক সপ্তাহের ভিতর যে জেলে রয়েছে তারা সম্পূর্ণ চাল জেলা মৎস্য অফিস থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে যে চালগুলো দেওয়া হবে সেগুলো বিতরণ সম্পূর্ণ হবে। তবে পটুয়াখালী জেলায় প্রজনন মৌসুমে যে চরমন্তা যে সোনারচর রয়েছে, এই সোনারচর থেকে একটি প্রবেশদ্বার রয়েছে। এই প্রবেশদ্বার থেকে কিন্তু মা ইলিশ সমুদ্র থেকে নদীতে আসে। এছাড়া যে পায়রা নদী বলেন, তেঁতুলিয়া নদী বলেন, এতে কিন্তু ইতিমধ্যে মা ইলিশ কিন্তু পৌঁছে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কোস্টগার্ড এবং নৌ পুলিশ, মৎস্য বিভাগ আমার পিছনে এরা অভিযান পরিচালনা করছে সারা রাত। এখন পর্যন্ত অভিযান তারা চলছে। অভিযানে প্রায় 20,000 মিটারের মতো জাল জব্দ করেছে মৎস্য বিভাগ গতকাল রাত্রে। আর কোস্টগার্ড 15,000 মিটার মতো জাল জব্দ করেছে। জব্দকৃত জালগুলো পুড়িয়ে দেওয়া হবে কিছুক্ষণের ভিতরে। এছাড়া প্রশাসনের তৎপর রয়েছে নদীতে রাত দিন 24 ঘন্টা তারা অভিযান পরিচালনা করে আসছে। কারণ ইতিমধ্যে সমুদ্র থেকে কিন্তু মিষ্টি পানিতে কিন্তু ইলিশ, বড় মা ইলিশ কিন্তু প্রবেশ করে গেছে। এবং আমরা ইতিমধ্যে কিছু জায়গায় যে কোস্টগার্ড এরা যে মাছ ধরছে, এই মাছগুলো দেখা যাচ্ছে পেটে কিন্তু মাছের ডিম চলে এসছে এবং এই ডিমগুলো তারা 2-1 দিনের ভিতরে হয়তো নদীতে মিষ্টি পানিতে ছেড়ে দেবে। এবং এতে লক্ষ লক্ষ কোটি ইলিশ, ছোট ইলিশ হবে, ছোট পোনা হবে। এই ইলিশ, মা ইলিশ রক্ষা করার জন্য প্রশাসনের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। পটুয়াখালীতে জেলায় প্রায় লক্ষাধিকের বেশি জেলে রয়েছে। এর ভিতর নিবন্ধিত জেলে রয়েছে 67,000-এর বেশি। আপনি জানেন যে পটুয়াখালী জেলায় 63,800 জেলেকে এই প্রজনন মৌসুমে প্রতিটি জেলেকে 20 কেজি করে চাল সহযোগিতা দেওয়া হবে। এই ছিল পটুয়াখালী থেকে ইলিশ প্রজনন মৌসুমে অভিযানের আমার কাছে সর্বশেষ। কাজল। পটুয়াখালী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। ভোর হলেই ক্রেতা বিক্রেতার হাট ডাকে সরব হয়ে ওঠে মুন্সিগঞ্জের হাট, লক্ষ্মীগঞ্জের কলার হাট। চাপা ও নেপালি সহ দেশীয় নানা জাতের কলা পাওয়া যায় এই হাটে। আড়তদাররা বলছেন অতিরিক্ত টোল আদায় ও পথের চাঁদাবাজির কারণে দাম কমছে না। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল।
সাগর, সবরি, চাপা সহ নানা জাতের কলায় ভরপুর মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ কলার হাট। গেল ৩ মাস ধরে দেশি সাগর কলার দাপট থাকলেও এবার বাজার ভরে গেছে নেপালি জাতের সাগর আর চাপা কলায়। তবে দাম কমছে না। আড়তদারদের দাবি লঞ্চঘাটে ইজারার অতিরিক্ত টোল আদায় করছে, আর সড়ক পথেও হচ্ছে চাঁদাবাজি, তাই কলার দাম চড়া। কলার গাড়িগুলো জাম লাগে, আইসা খুরদুরা চাকুদুরা দিনও 3টা কি আর 12টা কি টাকা পয়সা সব লিয়ে থাকা। নৌপথে আমাকে খরচটা বাইরে থাকা, আগে যেমন 1 টাকা নিত না 3 টাকা করে। বাগান থেকে সরাসরি সরবরাহ এবং কেমিক্যাল মুক্ত কলার জন্য ধলেশ্বরী তীরের এই হাটের কদর বেশি। কলা পাকাই আমরা কোনো কেমিক্যাল দেই না, সস্তা পাওয়া যায়, ভালো পাওয়া যায়, এই নয় কথা আমরা বারবার আছি। 12 মাসের এই ফলের উৎপাদন বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ, আর কৃষি পণ্য বাজারজাতে অতিরিক্ত টোল ও চাঁদার ব্যাপারে কঠোর পদক্ষেপের কথা জানায় প্রশাসন। রামপাল যে জাতটা আছে সেই জাতটা হারিয়ে যাওয়ার পথে ছিল, কিন্তু বর্তমানে আবার কৃষি সম্প্রসারণ কৃষি বিভাগ এই বিষয়টা নিয়ে কাজ করতেছে। যে কোনো জায়গায় যদি কোনো প্রতিবন্ধকতার শিকার হয় সেটা আমরা ব্যবস্থা নিব। টোলের নামে কেউ বেশি নিয়ে থাকে অবশ্যই আমরা সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এখানকার 15 আড়তে ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত চলে বেচাকেনা। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 48 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে, কিন্তু এখানে কলার চাহিদা পূরণ না হয় দেশের অন্তত 30 জেলা থেকে এই আড়তগুলোতে কলা সরবরাহ হয়ে থাকে। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। অক্টোবরের মাঝামাঝি সময় এসেও নিয়ন্ত্রণহীন ডেঙ্গু, তবে ঢাকা উত্তরের চেয়ে দক্ষিণে দাপট তুলনামূলক বেশি। চিকিৎসকরা বলছেন এখন রোগী সুস্থ হতে সময় লাগছে বেশি। ব্যক্তির সচেতনতা ছাড়া এর নিয়ন্ত্রণ সম্ভব নয়। ঢাকার দনিয়া নিবাসী 80 বছরের শাহজাদা আগে থেকেই ডায়াবেটিস, কিডনি জটিলতা সহ নানা রোগে ভুগতে থাকা এ বৃদ্ধের শারীরিক জটিলতা আরও বাড়িয়ে দিয়েছে ডেঙ্গু। এদিকে ডেঙ্গু আক্রান্তের পর প্রায় সুস্থ হয়ে ওঠা কুমিল্লার বাসিন্দা তানহা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে বনশ্রীতে উঠেছিলেন মামার বাসায়। সেখানেই এডিসের কামড়ে ডেঙ্গু পজিটিভ হয়ে ভর্তি হন মিডফোর্ড হাসপাতালে। এভাবে শুধু এ হাসপাতালেই প্রতিদিন রোগী ভর্তি হচ্ছে গড়ে 30 থেকে 40 জন। ধনিয়াতে বিকট অবস্থা, তার মানে ওইখানে অবস্থা অনেকটাই খারাপ। ঘরে 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 2-4 জন পাওয়াই যায় ডেঙ্গু রোগী। রাতে ঘুমাইছি আর অনেক মশা কামড়াইছে যে ফিল করছি। ঠিকমতো মশার ওষুধ দেওয়া হয় না, ঠিকমতো কাজকামও করা হয় না ওনাদের। চিকিৎসকরা বলছেন প্রথম দিকে রোগীর অবস্থা খুব দ্রুত খারাপ হলেও এখন সুস্থ হতে সময় লাগছে বেশি। যদি আরো 2-1 বার বৃষ্টি হয় এর মধ্যে, সেক্ষেত্রে হয়তোবা ডেঙ্গু আক্রান্তের ট্রেনটা সেটা হয়তোবা আরো কিছুদিন লেংদি হবে, এটা বলে মনে হচ্ছে আর কি। 5-6 দিনের মধ্যেই রোগীরা হয়তো ডিসচার্জ হয়ে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই রোগীগুলো 10-12 দিন লাগতেছে। চলতি বছর এখন পর্যন্ত 20,000 ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, মারা গেছেন 76 জন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। কথাসাহিত্যিক খালেদ চৌধুরীর 36তম মৃত্যুবার্ষিকীতে নেত্রকোনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে শহরের মুক্তারপাড় বকুলতলার চত্বরে সাধারণ গ্রন্থাগার পাঠক কক্ষে এই আলোচনা সভা হয়। এ সময় বক্তারা খালেদ চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে নতুন প্রজন্মকে সাহিত্যের প্রতি আগ্রহী হতে উৎসাহিত করেন। আলোচনা সভায় জেলা প্রশাসক সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক আছে তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্যাগ সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। গতকাল বিকেলে রাজধানী আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী দেশের জন্য শেখ হাসিনার অবদান মানুষের সামনে তুলে ধরতে সবার প্রতি আহ্বান জানান। পৃথিবীতে এখন যত রাষ্ট্রনায়ক আছেন তার মধ্যে শেখ হাসিনার ত্যাগ সবচেয়ে বেশি, কারণ কোনো রাষ্ট্রনায়ক নাই যে তার বাপ মা ভাই সব হারিয়েছে কিসের জন্যে? দুমুঠো ভাত এবং মানুষের কথা বলার অধিকার সৃষ্টি কর, বুটের অধিকার সৃষ্টির জন্যে। কোথায় আছে কে? তো এগুলো বারবার আক্রান্ত হচ্ছে। এগুলো খুব পৃথিবীর রাষ্ট্রনায়কদের মধ্যে খুঁজে পাবেন না। ইফ ইউ লুক ইনটু দিস যে এইরকম স্যাক্রিফাইস, সেগুলো আমাদের তুলে ধরার যথেষ্ট সুযোগ আছে, সুযোগ তৈরি হয়েছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। গতকাল বিকেলে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের
এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি। এ সময় আগামী বিশ্ব জলবায়ু সম্মেলনে জলবায়ুর জন্য বাংলাদেশের ক্ষতি তুলে আনার আশ্বাসও দেন তিনি। আমাদের জন্য কলঙ্ক, অন্যতম কলঙ্ক নয়, প্রধান কলঙ্ক যে এখনও আমাদেরকে এই বিশ্বের বিষয়টা, এই অন্যায় বিষয়টাকে, সাম্প্রদায়িকতার বিষয়টাকে অনেকে পুষে রাখছে। এমন শাস্তির ব্যবস্থা করা হবে আইন অনুযায়ী, যাতে করে এই ধরনের কাজ করার সাহস আর না পায়। এর চেয়ে স্ট্রং আর কোনো বক্তব্য আমার জানার মতে এই দেশে, এই অঞ্চলের কোনো সরকার প্রধান এই মন্দ বিষয়সমূহ দিতে বলে নাই। টি-20 বিশ্বকাপের খবর। আজ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ওমানের আমিরাত স্টেডিয়ামে মাহমুদুল্লাহর প্রতিপক্ষ স্কটল্যান্ড। প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার ভুল করতে চান না টাইগার অধিনায়ক। একাদশে পেসার বেশি রাখতে চান রিয়াদ। বলেছেন দলীয় সমন্বয়ের জয়ের মোমেন্টাম দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। মাস্কাট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। অবশেষে দেখা গেল সেই মাহেন্দ্র খনের। আইপিএল শেষ করে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন সাকিব আল হাসান। বড় মঞ্চে বাংলাদেশের বড় ভরসার নাম সাকিব। মনোবলে চির ধরা দলকে চাঙা করেছেন। তবে টানা খেলার ধকলে কিছুটা হলেও ক্লান্ত দেখালো এই অলরাউন্ডারকে। অবশ্য সাকিবের ফেরার দিনে অধিনায়ক মাহমুদুল্লাহকে নিয়েও শঙ্কা কেটে গেছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ স্কোয়াডে ইতিবাচক বাতাবরণ। আলহামদুলিল্লাহ এখন অনেকখানি রিকভারি হয়েছে এবং ইনশাল্লাহ হোপফুলি আমি আগামী ম্যাচে ইনশাল্লাহ আশা করি আমি পার্টিসিপেট করতে পারবো। আমার কাছে মনে হয় যে আমাদের যে কোনো কন্ডিশনের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন মেন্টালি। মিরপুরে স্পিনিং উইকেটে খেলে প্রস্তুতি ম্যাচে স্পোর্টিং উইকেটে মানিয়ে নিতে সমস্যা হয়েছে টাইগারদের। দুই প্রস্তুতি ম্যাচে যা চোখে পড়েছে, বোলারদের চেয়ে চিন্তাটা বেশি ব্যাটারদের নিয়ে। তবে আল আমিরাতে স্বরূপে ফিরবে দল, বিশ্বাস অধিনায়কের। বাজে সময়ে মুশফিক, নাইম, লিটনরা পাশে পাচ্ছেন দলপতিকে। স্কটল্যান্ডের বিপক্ষে 3 পেসার নিয়ে মাঠে নামার ইঙ্গিত মাহমুদুল্লাহ। মুশফিকের যে বিষয়টা আমরা সবাই জানি যে মুশফিক কতটা ভ্যালুয়েবল আমাদের টিমের জন্য, বাট ওর ক্যালিবারের প্লেয়ারের সম্পর্কে আমাদের বিন্দুমাত্র কোনো ধরনের সন্দেহ নেই। বাংলাদেশের ব্যাকফুটে থাকার সুযোগ কাজে লাগাতে চায় স্কটল্যান্ড। হুঙ্কার দিয়ে রেখেছে চূড়ান্ত পর্বে ওঠার। বিগ হিটিং অ্যাবিলিটি স্কটিশদের বড় শক্তি। বাংলাদেশকে হারানোর সামর্থ্য আমাদের আছে। ওরা টি-20তে খুব বেশি ধারাবাহিক নয়। সাকিব এবং মোস্তাফিজকে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা আছে। আমরা জয় দিয়ে শুরু করতে চাই। প্রতিপক্ষ স্কটল্যান্ডের চেয়ে যোজন এগিয়ে বাংলাদেশ। তবে ফরম্যাটটা টি-20 বলেই প্রতিপক্ষকে কোনোভাবেই ছোট করে দেখছে না টিম টাইগার্স। স্কটল্যান্ডের বিপক্ষে স্পষ্ট ফেভারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ। কিছুটা উদ্বেগ তৈরি করছে দুই প্রস্তুতি ম্যাচের ফলাফল। তবে সম্প্রতি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দেখিয়েছে নিজেদের দিনে তারা কি পারে। আল আমিরাতে ঠিক তেমনই যদি একটা দিন পার করে, তবে স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। মাস্কাট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওমান। এদিকে প্রিয় দলের খেলা দেখার তর সইছে না মাস্কাটে থাকা বাংলাদেশিদের। কোরিয়া ওভারের বিশ্বকাপে টাইগারদের অতীত রেকর্ড ভালো না হলেও সেই ইতিহাস এবার বদলাবে। প্রথম রাউন্ডের বাধা টপকে দল শিরোপার লড়াইয়ে থাকবে এমন স্বপ্ন দেখছেন ওমানের বাংলাদেশি সমর্থকরা। মাস্কাট থেকে সাজিদ মোস্তাহিদের আরও একটি রিপোর্ট। ওমান প্রথমবারের মতো হয়েছে বিশ্বকাপের আয়োজক। আইসিসির পূর্ণ সদস্য না হয়েও এই মর্যাদা তারা পেয়েছে। কিন্তু ওমানের পথঘাট দেখে বোঝার উপায় নেই ওমানে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী মাস্কাটের কোথাও চোখে পড়বে না বিশ্বকাপের কোনো ব্যানার কিংবা পোস্টার। বিশ্বকাপ ঘিরে মাস্কাটের আয়োজন সীমাবদ্ধ শুধু আল আমিরাত স্টেডিয়ামে। মাস্কাটের স্থানীয় অনেক বাসিন্দা জানেনই না তাদের দেশ বিশ্বকাপের আয়োজক। বলা যায় বিশ্বকাপের উচ্ছ্বাসটা শুধু এখানকার বাংলাদেশিদের মধ্যেই সীমাবদ্ধ। ওমানে প্রায় 5 লাখেরও বেশি বাংলাদেশির বাস, অথচ ওমান একাডেমি মাঠের দর্শক ধারণ ক্ষমতা মাত্র 3000। তাই চারিদিকে টিকিটের জন্য হাহাকার। তারপরও যারা টিকিট পেয়েছেন তাদের চোখে মুখে রাজ্যের আনন্দ। প্রত্যাশা মাহমুদুল্লাহর দল বিশ্বকাপে এনে দেবে আরো অনেক বড় উৎসবের উপলক্ষ। আমরা অনেক আনন্দিত যে আমাদের বাংলাদেশ এখানে খেলবে, আমরা লাইভ খেলা দেখতে পারবো এবং কি আমরা চাই 3টা থেকে 3টা জয় নিয়ে আমাদের বিশ্বকাপে বাছাই করবে উঠুক এবং কি আমাদের সেমিফাইনাল না ফাইনাল পর্যন্ত আমাদের বাংলাদেশ খেলবে, এই প্রত্যাশা আমরা করতে। এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইমের মতো। এটা ওমানের জন্য যেমন একটা সাকসেসফুল ইভেন্ট হওয়ার প্ল্যান ওরা করছে, ঠিক তেমনি আমরা চাইবো যে আমাদের প্লেয়াররা যত একটু ভালো করার চেষ্টা করে বা ভালো করবে ইনশাল্লাহ। 24 ঘন্টা মধ্যে টিকিট শেষ হয়ে গেছে গা,
তারপর কষ্ট কইরা 19 তারিখের টিকিট পাইছি। আমরা প্রায় 25 জন একসাথে আসবো। এক বুক স্বপ্ন নিয়ে সমর্থকরা মাঠে আসবেন প্রিয় দলকে সমর্থন দিতে। এই ভালোবাসার প্রতিদান দিতে বাকি কাজটা করতে হবে সাকিব মুশফিকদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, মাস্কাট, ওমান। অধিনায়কের মতোই প্রস্তুতি ম্যাচের ফলাফল নিয়ে খুব বেশি চিন্তিত নন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। ওমানের আল আমিরাত স্টেডিয়ামে দলের প্রথম অনুশীলন শেষে সেশনে যোগ দিয়ে তিনি কথা বলেছেন সময় সংবাদের সঙ্গে। জানিয়েছেন সাকিব ফিরে আসায় শক্তি বেড়েছে দলের, আর এই আত্মবিশ্বাসের ওপর ভর করেই স্কটল্যান্ড বধ করবে টাইগাররা। ওমানের মাস্কাট থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশ আগামীকাল বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর মধ্যে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ প্রেস কনফারেন্সে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে বাংলাদেশ ইতিবাচক একটা মনোভাব নিয়ে বাংলাদেশ এই বিশ্বকাপ শুরু করতে চায়। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তার কাছে আসলে আমরা জানবো বাংলাদেশের প্রত্যাশা বা বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ মিশন নিয়ে। একটা আমি প্রথমে জানতে চাইবো, বাংলাদেশ দুটো ম্যাচ হেরে শুরু করছে, আসলে এটা কি সেটব্যাক নাকি এটা আসলে মূল পর্বে বাংলাদেশ ভালো করবে, মানে কি প্রত্যাশা করছেন আপনারা? না, এটা একদিক দিয়ে মনে করেন প্র্যাকটিস ম্যাচের জিনিসটাই এরকম যে আপনি কেমন কি অবস্থা আছেন। সো আমরা তার আগে কিন্তু ওভার কনফিডেন্ট ছিলাম। আমি মনে করি একদিক দিয়ে ভালো হয়েছে যে আমাদের বাংলাদেশ দল একটা অ্যালার্ট হয়েছে। আশা করছি কালকে আমরা পুরো স্ট্রেন্থ নিয়ে নামছি। যেমন মনে করেন সাকিব ব্যাক করেছে, আপনার সাইফুদ্দিনের যে প্রবলেম ছিল সেখান থেকে সে রিকভারি করেছে। খুব ভালো একটা কন্ডিশনে আছে বাংলাদেশ দল এবং এখানের কন্ডিশনের সাথেও অ্যাডজাস্ট করেছে। সো টি-20তে আসলে আপনি কেউকে একদম হালকাভাবে নিতে পারবেন না, আবার একদম যে কেউকে যে হারাতে পারবেন না সেই জিনিসটাও আপনার মাথায় থাকা উচিত না। বাট আমার কাছে যে আমাদেরকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। আশা করছি যে প্রত্যেকটা পার্ট যদি আমরা ভালো করি, স্পেশালি ফিল্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিল্ডিং, বোলিং এবং ব্যাটিং যদি আমরা ভালোভাবে করতে পারি ইনশাল্লাহ আমরা জিতবো। দর্শক, আমরা তখন কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান, যেটা তিনি জানাচ্ছিলেন যে আসলে বাংলাদেশ দল এখন ফুল স্ট্রেংথের দল বলা যাচ্ছে। কারণ মাহমুদুল্লাহ কিন্তু আজ যে চোট নিয়ে সমস্যা ছিল সেটা কিন্তু মোটামুটি বলা যায় যে উতরে গেছেন। তিনি আজ ব্যাটিং অনুশীলন করছেন, সাকিব ফিরেছেন। তো ফুল স্ট্রেংথ স্কোয়াড নিয়ে বাংলাদেশ ভালো কিছু করবে এমনটাই প্রত্যাশা করছি। ওমানের মাস্কাট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। টানা জয়ের মধ্যে থাকা বাংলাদেশ হঠাৎই হোঁচট খেয়েছে প্রস্তুতির দুটি ম্যাচে। তবে প্রস্তুতি ম্যাচ বলেই তা নিয়ে খুব একটা শঙ্কিত নন সাবেক ক্রিকেটাররা। বলছেন সাকিব মুস্তাফিজরা স্বাভাবিক ক্রিকেট খেললেই পাত্তা পাবে না স্কটল্যান্ড। তবে বিশ্বকাপ নিয়ে সমর্থকদের অতি উচ্ছ্বাসের লাগাম টানার অনুরোধ মোহাম্মদ আশরাফুলের। 2007 থেকে 21 মাঝখানে পার হয়েছে 14 বছর আর 6 টুর্নামেন্ট। বিশ্বকাপের মূল পর্বে জয় বলতে প্রথম আসরে সেই ক্যারিবিয়ান বধ। আকাশ ছোঁয়া প্রত্যাশা নিয়ে আরও এক টি-20 বিশ্বকাপ শুরু করছে বাংলাদেশ। প্রশ্ন তবে এবার কেমন করবে টিম টাইগার্স? সাবেকরা বলছেন অভিজ্ঞতাই বাংলাদেশকে উতরে দেবে বাছাই পর্বে। টি-20তে ছোট দল বলে কেউ না থাকলেও স্কটল্যান্ড, ওমান, পাপুয়া নিউগিনি হতে পারবে না গলার কাটা। বোলারদের একটু পরীক্ষাটা বেশি হবে আমার কাছে মনে হয়, যে ট্রু উইকেটে যদি হয় খেলা তখন বোলিংটা কিন্তু লেন্থ, ফ্লাইট, এই যে পেস ভেরিয়েশন, এই জিনিসগুলো কিন্তু করা হয়নি। লাস্ট 3টা সিরিজ আমরা উইন করেছি, সেই জায়গায় আসলে আমি মনে করি না যে প্রথম 3টা ম্যাচে আমাদের অতটা সমস্যা হবে। আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে আমরা হয়তোবা এগিয়ে যাব ওই ম্যাচগুলো। তবে মূল লড়াইয়ে মাঠে নামার আগে খেলা 2 প্রস্তুতি ম্যাচ কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। যদিও তা নিয়ে খুব একটা শঙ্কিত নন সাবেকরা। সঙ্গে ভক্তদের বাস্তবতায় পা রাখার অনুরোধ তাদের। জেতার জন্য যে ধরনের প্রচেষ্টা দরকার, সে জায়গাটা দলের কোথায় ঘাটতি আছে, কাকে নিয়ে কতটুকু কাজ করা দরকার। ওভারঅল আমি প্রস্তুতি ম্যাচ নিয়ে আসলে পার্সোনালি যদি আমাকে বলেন তাহলে আমি অতটা ওরিড না, কারণ মূল ম্যাচের মন্ত্রটা অন্যরকম। আমিও আশা করছি যে আমরা সেমিফাইনাল খেলবো এরকম, কিন্তু এইভাবে আশাটা না করাটাই আমার মনে হয় বেটার। কিন্তু আমাদের লক্ষ্য থাকা উচিত আফগানিস্তানের সাথে যেন ম্যাচটা জিততে পারি, কারণ আফগানিস্তান কিন্তু স্ট্রং একটা টিম এই ফরম্যাটে, এবং আয়ারল্যান্ড যদি আসে সেখান থেকে আয়ারল্যান্ড, এই 2টা ম্যাচ নিয়ে আমরা আসলে বেশি চিন্তা করতে পারি। আর বাকিগুলা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, ভেরি গুড। স্কটল্যান্ড লড়াইয়ের পর ওমান আর পাপুয়া নিউগিনি পরীক্ষা, যা উতরাতে পারলেই মিলবে মূল পর্বের টিকিট। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের সামনে রেখে যা নির্ঘুম রাত পার করছেন সমর্থকরা। কেউ বলছেন ইতিবাচক ক্রিকেট, কারো প্রত্যাশা সেমিফাইনাল, আবার কারো চাওয়া চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবে বাংলাদেশ। আবার অনেকেই দলকে খেলতে বলছেন নির্ভর ক্রিকেট। তবে ফলাফল যাই হোক না কেন, সবসময় টাইগারদের পাশে থাকার প্রত্যয় লাল সবুজের ক্রিকেটের ভক্ত সমর্থকদের।
ক্রিকেট বিশ্বে বাড়ছে বিশ্বকাপের দামামা, যে জ্বরে আক্রান্ত সবাই। উচ্ছ্বাসটা একটু বেশি টাইগার ভক্তদের, কারণ নিজেদের বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা প্রস্তুতি নিয়েই এবার মরুর বুকে পাড়ি দিয়েছে রিয়াদের দল। কেমন হবে ফলাফল, কি প্রত্যাশা বাংলাদেশের কাছে? প্রত্যাশা তো একটাই থাকবে যে বাংলাদেশ দল ভালো করুক। বাংলাদেশ দল এবার কিন্তু খুবই শক্তিশালী। আমরা আশা করব বাংলাদেশ যাতে আমাদেরকে ভালো ক্রিকেট উপহার দেয়। আমরা চাই যেন বাংলাদেশ এবার বিশ্বকাপটা পায়। যেভাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে সিরিজ জিতেছে, সেই পারফরমেন্স ধরে রাখতে পারলে এবারের ওয়ার্ল্ড কাপের ফাইনাল বাংলাদেশ অবশ্যই ডিজার্ভ করে। উইকেট বলছে এবার মরুর বুকে দাপট দেখাতে পারেন পেসাররা। প্রস্তুতি ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন তাসকিন। আইপিএলে মুস্তাফিজ তো ছিলেন অপ্রতিরোধ্য। শরীফুল, সাইফুদ্দিন সব মিলিয়ে টাইগারদের পেস অ্যাটাক কিন্তু দারুণ। পেসারদের প্রতি প্রত্যাশা শুধু দ্রুত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের প্রতি চাপ সৃষ্টি করতে পারে। এ পর্যন্ত যে কয়েকটা লাস্ট সিরিজ খেলছে সবগুলাই ভালো করেছে এবং এই ধারাবাহিকতা যদি থাকে আশা করি ওয়ার্ল্ড কাপে আমরা আরও ভালো ফলাফল অর্জন করতে পারবো। প্রত্যাশার পারদের বড় একটা অংশ থাকবে তরুণদের ওপর, কারণ এবারের বিশ্বকাপে যে সবচাইতে তারুণ্য নির্ভর দল টিম টাইগার্স। তাই তো ভক্তরা বলছেন সুযোগ পেলেই নিজেদের চওড়া কাঁধে দায়িত্ব তুলে নিতে হবে আফিফ, শামীমদেরও। তরুণ ক্রিকেটার আছে, তাদের কাছে সবচেয়ে প্রমাণ করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এই বিশ্বকাপটা। আন্ডার-19 তারা যেহেতু ভালো করছে, তারা ডিপিএলে ভালো পারফরমেন্স করে, তারা অবশ্যই ভালো পারফরমেন্স করবে। তাদের কাছে আমাদের এই আশাই থাকবে। প্রত্যাশার চাপ তো থাকবেই, তবে সেটাকে চাপ হিসেবে নয়, বরং বাংলাদেশ দলকে মনে রাখতে হবে কোটি টাইগার ভক্তর শর্তহীন সমর্থন তাদের পেছনে আছে সব সময়। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে চট্টগ্রামের ওয়ার সিমেট্রিতে এসেছেন ভারতীয় হাই কমিশনের শীর্ষ কর্মকর্তারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধিস্থল ওয়ার সিমেট্রিতে পরিদর্শনে এসেছেন ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা। আজকে যারা এসেছেন ভারত থেকে, ভারতের প্রতিরক্ষা বাহিনীর 2 জন সদস্য রয়েছেন। ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা আসলে শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। কিছুক্ষণের মধ্যে এছাড়া উপস্থিত আছেন চট্টগ্রামের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি এবং ভারতের সহকারী হাইকমিশনার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এখানে শ্রদ্ধা নিবেদন করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনী এই সমাধিসৌধ প্রতিষ্ঠা করে। সূচনালগ্নে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের প্রায় 400টি সমাধি ছিল, তবে বর্তমানে এখানে 731টি সমাধি বিদ্যমান, যার 17টি অজানা ব্যক্তির। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাতীয় বিদেশি সৈন্যদের প্রায় 20টি সমাধি বিদ্যমান। এছাড়া এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চট্টগ্রাম বোম্বের একটি স্মারকও বিদ্যমান রয়েছে। যুদ্ধ চলাকালীন সময় সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং 152 নং ব্রিটিশ জেনারেল হাসপাতালের সুবিধার্থে কারণে এখানে চট্টগ্রামে মিত্র বাহিনীর 4th সেনাবাহিনীর এই প্রতীক্ষিত ক্যাম্প স্থাপন করা হয়। হাসপাতালটি ডিসেম্বর 1944 থেকে অক্টোবর 1945 পর্যন্ত সক্রিয় ছিল। প্রাথমিকভাবে এই সমাধিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় 400 মৃতদেহ সমাহিত করা সম্ভব হয়েছিল। এছাড়া যুদ্ধ শেষে অতিরিক্ত মৃতদেহ লুসাই, ঢাকা, খুলনা, যশোর, কক্সবাজার সহ 2000 রাঙামাটি, পটিয়া এবং অন্যান্য অস্থায়ী সমাধিস্থান থেকে সমাধি স্থানে স্থানান্তর করা হয়। আসলে চট্টগ্রামের যেই ওয়ার সিমেট্রি রয়েছে এখানে কিন্তু প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন এবং এই ঐতিহাসিক স্থানটি কিন্তু সবাই দেখার চেষ্টা করেন। সেক্ষেত্রে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর যে 2 জন সদস্য এখানে এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শহীদ হয়েছিলেন তাদেরকে কিন্তু শ্রদ্ধা নিবেদন জানানো হচ্ছে এবং আমরা দেখছি ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। ভারতীয় হাইকমিশনের যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনী এই সমাধিসৌধ প্রতিষ্ঠা করে। সুজনলগ্নে এখানে দ্বিতীয় যুদ্ধে নিহত সৈন্যদের প্রায় 400টি সমাধি ছিল, তবে বর্তমানে এখানে 731টি সমাধি বিদ্যমান রয়েছে। সেক্ষেত্রে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর যে 2 জন ঊর্ধ্বতন সদস্য এখানে এসেছেন তারা আজকে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা শ্রদ্ধা নিবেদন করবেন। সেক্ষেত্রে ভারতীয় সহকারী হাইকমিশনের নেতৃবৃন্দ রয়েছে, হাইকমিশনের নেতৃবৃন্দ যারা রয়েছে তারা এখানে রয়েছে এবং অনিন্দ্য ব্যানার্জি যিনি চট্টগ্রামের সহকারী হাইকমিশনার তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং প্রতিদিন কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে এই জায়গাটি দেখতে আসেন এবং আজকে কিন্তু ভারতের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন এবং এই জায়গাটি কিন্তু তারা
পরিদর্শন করছেন চট্টগ্রামের সহ নয়, এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন যখন চট্টগ্রামে বেড়াতে আসেন তারা নগরীর যে ওয়ার সিমেট্রি এই জায়গাটিতে আসেন এবং এই জায়গাটি কিন্তু তারা পরিদর্শন করেন। সেক্ষেত্রে আপনারা দেখছেন ভারতের প্রতিরক্ষা বাহিনীর যারা সদস্যরা এখানে এসেছেন তারা এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনীর যে সমাধিসৌধ প্রতিষ্ঠা করা হয়েছিল এই সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। সূচনা লগ্নে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের প্রায় 400টি সমাধি ছিল, তবে বর্তমানে এখানে 731টি সমাধি বিদ্যমান রয়েছে। এখানে যুদ্ধ শেষে যে অতিরিক্ত মৃতদেহ ছিল সেগুলো লুসাই, ঢাকা, খুলনা, যশোর, কক্সবাজার, পালং, দোহাজারী, রাঙামাটি, পটিয়া এবং অন্যান্য বিভিন্ন অস্থায়ী যে সমাধি স্থান রয়েছে এসব সমাধি স্থানে কিন্তু স্থানান্তর করা হয়েছিল। যুদ্ধ চলাকালীন সময়ে সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং 152 নং ব্রিটিশ জেনারেল হাসপাতালের সুবিধার কারণে চট্টগ্রামে মিত্রবাহিনীর 14দশ সেনাবাহিনীর এই প্রতীক্ষিত ক্যাম্প করা হয়েছিল। হাসপাতালটি ডিসেম্বর 1944 থেকে অক্টোবর 1945 পর্যন্ত সক্রিয় ছিল। প্রাথমিকভাবে এই সমাধিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় 400 মৃতদেহ সমাহিত করা সম্ভব হয়েছিল। বর্তমানে এখানে সৈনিকের 524 জন সৈনিকের মৃতদেহ রয়েছে, বৈমানিক 194 জনের মৃতদেহ রয়েছে, এছাড়া নাবিক যে 13 জন রয়েছে তাদের 13 জনের মৃতদেহ এখানে রয়েছে। সেক্ষেত্রে আজকে কিন্তু ভারতের প্রতিরক্ষা বাহিনীর যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ রয়েছেন, যারা ভারত থেকে এসেছেন, এছাড়া হাই কমিশনের যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ রয়েছেন তারা এই ওয়ার সিমেট্রি কিন্তু পরিদর্শনে এসেছেন এবং এই মুহূর্তে যারা শহীদ হয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবং সেই সাথে উপস্থিত রয়েছেন চট্টগ্রামের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি এবং চট্টগ্রামের সহকারী হাই কমিশনের যারা নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। তো সেক্ষেত্রে বলা যায় আসলে প্রতিদিন চট্টগ্রামে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষজন এখানে আসেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ইতিহাস সেই ইতিহাস কিন্তু তারা এখানে আসলেও কিন্তু জানতে পারেন। এবং চট্টগ্রামের যারা ছোট ছোট আমরা এখানে দেখেছি প্রতিদিন সকাল থেকে অনেকেই কিন্তু এখানে আসেন, যেহেতু জায়গাটি অনেকটা সৌন্দর্যমণ্ডিত সেক্ষেত্রে তারা এখানে কিন্তু বিভিন্ন পরিদর্শন করেন এবং দেখেন এবং যে ইতিহাস রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এখানে আসলে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ইতিহাস সেই ইতিহাসটুকু তারা এখানে দেখার সৌভাগ্য অর্জন করেন। এই মুহূর্তে ভারতীয় সহকারী যে হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি তিনি সহ অন্যান্য যারা প্রতিরক্ষা বাহিনীর নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে আছেন এবং তারা তাদের যে সমাধিতে যে শ্রদ্ধা জ্ঞাপন সেটি কিন্তু তারা করেছেন। তো সেক্ষেত্রে বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা এখানে শহীদ হয়েছিল তাদের যে কবরস্থান সেই কবরস্থানের কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জি এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর ওয়ার সিমেট্রি থেকে এখানকার সর্বশেষ খবর। আলোচনা সমালোচনা ঊর্ধ্বে এসে মাঠের ক্রিকেটের মতো মাঠের বাইরে সাংগঠনিক নেতৃত্বেও সফল বাংলাদেশের সাবেক 3 অধিনায়ক আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন বোর্ড পরিচালক হিসেবে দেশের ক্রিকেট উন্নয়নে রেখে যাচ্ছেন অবদান, এমনটাই বলছেন সাবেক বোর্ড পরিচালকরা। তবে আরও যেন সাবেক ক্রিকেটাররা বোর্ডে আসতে পারে সেজন্য আকরাম, দুর্জয় ও সুজনদেরই রাখতে হবে ভূমিকা। বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্টে। নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডে আগমনের মধ্য দিয়েই বাংলাদেশের সাবেক 3 অধিনায়ক আকরাম, দুর্জয় ও সুজনের নতুন পরিচয় হয় বিসিবি পরিচালক। মাঠের ক্রিকেটে সফল হবার পর টেবিলের ক্রিকেটে কতটা সফল এই 3 সাবেক অধিনায়ক? আকরাম ক্রিকেট অপারেশনস, দুর্জয় এইচপি ও সুজন আছেন গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যানের দায়িত্বে। মহামারীর এই সময়ে এই 3 সাবেক অধিনায়কের সাংগঠনিক ক্রিকেটীয় অগ্রগতি ছিল চোখে পড়ার মতো। তাদের সব অগ্রগতি দারুণ দৃষ্টি কেড়েছে দেশের ক্রিকেটের এই সংগঠকদের। তারা যা করছে অনেক ভেবেচিন্তে করছে। আন্ডার 19 সাকসেস পেয়েছি, তারপরে 4টা সিরিজ হলো জিম্বাবুয়ে থেকে শুরু করে, ওটাতে আমরা সাকসেস পেয়েছি। এইচপিএতে আমরা সাকসেস পেয়েছি। সো তারা ক্রিকেটটাকে একটা ভালো জায়গায় এবং ভালো ট্র্যাকে নিয়ে যাচ্ছে। তারা সফল, সামান্য কম বেশি হতে পারে, কারণ দায়িত্বটা এক একজন এক এক রকম কিন্তু দায়িত্ব, কেউ মাঠে দায়িত্ব, কেউ টেবিলে দায়িত্ব। সেক্ষেত্রে আমি মনে করি যে 3 জনেই ভালো কাজ করেছে এবং আগামী দিনে এই 3 জন অধিনায়ক যদি থাকে যারা নতুন এসছে তাদের নিয়ে অবশ্যই কাজ ভালো করবে। এই সফলতার পিছনে কিন্তু আবার আপনি যেই বিভাগ বা যেই জেলা থেকে আপনি প্রতিনিধিত্ব করছেন সেই বিভাগ বা জেলাতে আপনি যদি মনোযোগ না দেন বা সময় না দেন
তাহলে সেই বিভাগ এবং জেলা কিন্তু পিছিয়ে যাবে। কিন্তু মাঠের পর মাঠের বাইরের ক্রিকেটেও আকরাম, দুর্জয়, সুজনদের আলোচনা সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে দায়িত্বে চ্যালেঞ্জ আছে বলেই তা উপভোগ করছেন তারা। যখন সিলেক্টেড হয়েছে তখনও জানতাম যে আপনার বাহবার চেয়ে সমালোচনা, ক্রিটিসাইজ অনেক বেশি হবে। সেম কিন্তু ক্রিকেট অপারেশনও, এটা কিন্তু আপনার, যেহেতু আপনারা জানেন আমরা তো এই মুহূর্তে বাংলাদেশ মানে পৃথিবীতে শ্রেষ্ঠ দল না, আমরা যেরকম মনে করেন ম্যাক্সিমাম সময় কিন্তু হারার সম্ভাবনা থাকে আমাদের, তারপরে চ্যালেঞ্জটা নিয়েছি। এবার নিয়ে টানা 3 বার আকরাম, দুর্জয় ও সুজন বিসিবি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। ক্রিকেট সংগঠকরা বলছেন মাঠের পর টেবিলের ক্রিকেটেও আকরাম, দুর্জয়, সুজনরা নির্দ্বিধায় সফল। সাবেক 3 অধিনায়কের মতো যদি ভবিষ্যতে বিসিবিতে আরও সাবেক ক্রিকেটাররা আসেন তবে সমৃদ্ধ হবে বাংলাদেশের ক্রিকেট। কিন্তু সাবেকদের ক্রিকেট বোর্ডে আসার এই পথটা তো সুগম করতে হবে বর্তমানের নীতি নির্ধারকদেরই। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা। 2023 সালের এশিয়া কাপ হবে পাকিস্তানে। ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সে আসরটিও হবে ওয়ানডে ফরম্যাটে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। 2022 অস্ট্রেলিয়া বিশ্বকাপের কথা বিবেচনায় রেখে সে বছর শ্রীলঙ্কায় হবে টি-20 ফরম্যাটে এশিয়া কাপ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহের সভাপতিত্বে আয়োজিত সভায় নেওয়া হয়েছে এসব সিদ্ধান্ত। এ সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান রমিজ রাজা উপস্থিত ছিলেন। 2023 সালের বিশ্বকাপটি হবে অক্টোবর-নভেম্বর মাসে, তাই এশিয়া কাপটি বছরের প্রথমার্ধেই করতে চায় এসিসি। বিশ্বকাপ সাথে মিলিয়ে আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। তবে এ সময় আইপিএল আয়োজন নিয়ে কিছুটা বিপাকে পড়তে হতে পারে ভারতকে। খুব শিগগিরই পাকিস্তান 2023 এশিয়া কাপের সূচি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান। ক্লাব কাপ হকির খবর। আবাহনীর হ্যাট্রিকের সম্ভাবনা উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ক্লাব কাপ হকির চ্যাম্পিয়ন হয়েছে ম্যারিনার্স ইয়াং ক্লাব। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ক্লাব কাপ হকির ফাইনালে আবাহনীকে 3-0 গোলে হারিয়েছে ম্যারিনার্স ইয়াং ক্লাব। জোড়া গোল করেছেন সোহানুর রহমান সবুজ, অন্য গোলটি করেছেন অভিষেক। দলকে শিরোপা জেতানোর পথে ফাইনাল ম্যাচে গোল করার পাশাপাশি আসরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছে অভিষেক। তার সতীর্থ খেলোয়াড় মোহাম্মদ মিলন হোসেন 6 গোল করে হয়েছেন আসরের সর্বোচ্চ গোলদাতা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ম্যারিনার্স পেয়েছে 1 লাখ টাকা ও আবাহনীকে দেওয়া হয়েছে 50,000 টাকার প্রাইজ মানি। বড় হয়ে উঠছে চট্টগ্রাম চিড়িয়াখানার বহুল আলোচিত বাঘ শাবক জো বাইডেনের পরিবার। সবশেষ তাদের পরিবারে এসেছে 2টি শাবক। সে সূত্রে এখন জো বাইডেনের 2 বোন থাকবে চট্টগ্রাম চিড়িয়াখানায়। এদিকে সারা দেশের বাঘের সংখ্যা কমলেও গত 5 বছরে চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নিয়েছে 10টি বাঘের বাচ্চা। সাগর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সদ্যজাত 2 বোনকে তখনও ওমের জন্য মা জয়া নিজের শরীরের মধ্যে রাখার চেষ্টা করছে, আর খাঁচার বাইরে থেকে বোনদের সাথে খুনসুটির চেষ্টা করছে বহুল আলোচিত বাঘ শাবক জো বাইডেন। ভালো খবর যে মা দুটাকে অ্যাকসেপ্ট করছে এবং এখন পর্যন্ত মায়ের সাথে আছে 2টা বোন এবং ভালো আছে। গত 5 বছরে চট্টগ্রাম চিড়িয়াখানায় 10টি বাঘ শাবকের জন্ম হয়েছে। মূলত 2016 সালে দক্ষিণ আফ্রিকা থেকে 33 লাখ টাকায় কিনে আনা বাঘ দম্পতি রাজপরী সংসারের প্রথম আসে জয়া, আর জয়ার পরিবারে প্রথম জন্ম নেয় জো বাইডেন। মা জয়া হিংস্র আচরণ করায় জো বাইডেন পালিত হয়েছিল চিড়িয়াখানার কিউরেটর ডাক্তার শুভর কাছে। পুরো প্রশাসন ডিপার্টমেন্টের থেকে খুবই আনন্দিত আমরা যে বাচ্চা দিছে, বাচ্চা বাড়তেছে, বাঘের সংখ্যা বাড়তেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে বাঘের সংখ্যা আশঙ্কাজনক হারেই কমছে। তবে এক্ষেত্রে অনেকটা ভিন্ন চিত্র চট্টগ্রাম চিড়িয়াখানায়। নিয়মিত বিরতিতে এখানে বাচ্চা প্রসব করছে পরি, জয়া, শুভ্রা এবং করোনা নামের 4 বাঘিনী। 12টি বাঘের মধ্যে 6টি পূর্ণবয়স্ক এবং বাকি 6টি শাবক। সে যদি খাবার নিয়মিত না পায় সে কখনোই অ্যাকসেপ্ট করবে না এবং বাচ্চা দিতে চাবে না। 2 নম্বর হলো যে সিকিউরিটি, যে সে তার বাচ্চাটাকে যেখানে দিবে, যেখানে সে বাচ্চাটাকে রাখবে সেই জায়গা যাতে কোনোভাবে মানুষের অ্যান্টি না হয়। চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে 12টি বাঘ এবং 1 জোড়া সিংহসহ 64 প্রজাতির 620 ধরনের প্রাণী রয়েছে। এই সেই বাঘ শাবক জো বাইডেন, যেটি অন্তত 7 মাস প্রতিপালিত হয়েছিল মানুষের কাছে।
এখন তার অস্থির পাইচারি, কারণ তার মা জয়ার সংসারে আসছে আরও 2টি কন্যা শাবক। তবে এখনও জো বাইডেনের সাথে তার বোনদের দেখা হয়নি। এক্ষেত্রে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, মায়ের আচরণে যদি পরিবর্তন না আসে তাহলে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে জো বাইডেন তার সদ্যজাত 2 বোনের সাথে খেলতে পারবে এই চিড়িয়াখানায়। চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ছিনতাইকারীরা তাকে আটকায় এবং তাকে গলায় ছুরি দিয়ে টান দিয়ে তার কাছ থেকে যা ছিল সব কিছু নিয়ে যায়। এই সমস্যাটা লাইফ রিস্কের পর্যায়ে চলে যায়। রাজধানীর 30টি স্থান ছিনতাইয়ের হটস্পট, বেশিরভাগ সড়ক গলিতে নেই বাতি, অচল সিসি ক্যামেরাও, সংঘবদ্ধ চক্র ধরতে হিমশিম অবস্থা পুলিশের। 1.5 বছর পর ক্লাসে ফিরছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুরু হবে সশরীরে পাঠদান। প্রথমবারের মতো 20 বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ। শুষ্ক মৌসুমের সড়কে পানি খানাখন্দ, বেহাল দশা রাজধানীর নতুন ওয়ার্ডগুলোর। সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়েও নেই নাগরিক সুবিধা, জনপ্রতিনিধিদের উদাসীনতায় ক্ষোভ। বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে ভোলার দুর্গম চরাঞ্চল, পরিবর্তন এসেছে কয়েক হাজার মানুষের জীবনযাত্রায়। ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের আশা। এবং আজ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রতিপক্ষকে সমীহ করছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। খেলা দেখতে অধীর আগ্রহে টাইগার সমর্থকরা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।